নিশির রাত, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি 20 নম্বর এপিসোডে। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি 20 নম্বর এপিসোড। বেশ গা ছমছমে অন্ধকার। আগেই শঙ্করকে বলেছি এই জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপার নিঃশ্বাস গর্জন ভেসে আসছে, আর দূরের ডক থেকে জাহাজের সাইরেনের আওয়াজও যেন অদ্ভুতরে লাগছে। কেমন থমথমে চারপাশটা, কেন জানি না বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রে ঢেউ চিরে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো বিকট মনস্টার। কাল রাতের ঘটনাটা পরেও শঙ্কর কোনো ভয়ডর নেই। দেবনাথ আর শঙ্করের জেদেই তিনজনে বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের ছোট মোবাইল ফোনে স্ক্রিনে আমরা কিছু MP4 গান শুনছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশেপাশে কি ঘটছে কোনো কিছুতেই হুঁশ নেই। আর শুধু সমুদ্রের গর্জন কানে আসছে, আরব সাগর থেকে ধেয়ে আসছে হু হু হাওয়া। হঠাৎ কেমন একটা বিশ্রী গন্ধ নাকে এলো। তিনজনে পাচ্ছিলাম গন্ধটা। এতটাই মশগুল হয়ে পড়েছি ভিডিও দেখতে যে বিষয়টা এগিয়ে গেলাম আর একটা কারণে। সামনেই জেলেদের অনেকগুলো নৌকা আছে, মাছ টাছ মোড়ে পচে গেছে, তাই গন্ধ হতে পারে। একটু পরে একটা খসখস আওয়াজ হতেই মনে হলো সেখানে মোবাইলের ওপর তিনটে মাথা ঝুঁকে নেই। আরও একজনের উপস্থিতি টের পেলাম। চমকে উঠে পিছু ফিরতেই দেখি একটা কালো কুচকুচে অপার্থিব অবয়ব, চোখগুলো অসম্ভব লাল, ধোয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার ঝাউ গাছগুলোর দিকে। তিনজনে ভয়ে আটকে উঠলাম। এরপর ঠিক কি হলো জানি না। জ্ঞান ফিরতেই বুঝতে পারলাম একজন হোমগার্ড চোখ মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। হোমগার্ড জিজ্ঞেস করলো, ভূত দেখা হয় ক্যা? সামকে বাদ ইহা পর কভি মত আনা। আসলে আমরা বিচের যেখানে বেশি ভিড় সেখান থেকে অনেকটা দূরে ঝাউবনের সামনে একটি নিরিবিলি জায়গা খুঁজে বসেছিলাম। সত্যি ভুল করেছিলাম, অচেনা অজানা জায়গা এসব জানবারও কথা না। ভয় পেয়ে শঙ্কর বেশি জোরেই চিৎকার করেছিল। মোবাইলের টাইম দেখে বুঝতে পারলাম তখন প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি বাসায় ফিরতে হবে ভেবেই উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বালির ওপর দিকে হন হন করে হেঁটেই যাচ্ছি। সি বিচ ততক্ষণে প্রায় খালি হয়ে গেছে। দু একজন এখানে ওখানে তখনও বসেছিল। আমরা তাদের পাশ কাটিয়ে যাচ্ছি। সেই কালো মূর্তির ভয়ানক তখনও পিছু ছাড়েনি। মেন রাস্তায় উঠে এলাম। বাস স্ট্যান্ড এখনো কিছুটা দূরে। উত্তর কর্ণাটকের জেলা শহর কারবার। মেন রোড থেকে শহর একটু ভিতরের দিকে। আর খানিকক্ষণ হাঁটলেই তবে বাস স্ট্যান্ড। আজ আর বাস পাবো কিনা জানি না। মেন রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হাঁটছি। মনে হয় আমাদের পিছন পিছন কেউ আসছে। মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছি, না কেউ নেই। ফাঁকা রাস্তা অনেক দূর পর্যন্ত। এমনিতে লোকালিটি খুব কম। 9টা বাজলে বাস কিংবা দোকানদানি প্রায় বন্ধ হয়ে যায়। দেখলাম একটা অটো আসছে, বাস আর পাবো না ভেবে তিনজনে অটোতে উঠে বসলাম। কারবার শহর থেকে একটা ব্রিজ পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে সদাশিবগড় পৌঁছে গেলাম। সদাশিবগড় একটা গঞ্জের মতো ছোট জায়গা হলেও অনেক দোকানদানি আছে। এক প্রকার সমৃদ্ধ অঞ্চল বলা চলে। এখানে আমরা এসেছিলাম একটা কাজের জন্য, সিদ্ধার্থ গাওকর আর শ্রীনিবাস রাইকরের সাথে। আমাদের আপাতত থাকার আশ্রয় হলো এই শ্রীনিবাস জির বাড়িতে। ঘরটা বেশ সুন্দর, বাংলো বাড়ি টাইপের। দোতলা বারান্দা বাড়ি, টালির চাল এবং বাড়ির চারপাশে বাগান। তবে বেশ পুরনো বাড়ি দেখেই মনে হয়। নিচের তলায় কেবলমাত্র শ্রীনিবাসজির স্ত্রী এবং এক ছেলে মেয়ে নিয়ে থাকবে না। আমাদের বন্দোবস্ত থাকার হলো দোতলাতেই। প্রথম দিন রাতে শঙ্করের কিছুতেই ঘুম আসছিল না। দেবনাথ শঙ্করের মোবাইলে ভিডিও চালিয়ে ছিল।
আমাদের সাদা কালো মোবাইলে ভিডিও চলে না, আমরা তিনজনই দেখছিলাম। কত রাত হয়ে গেছে বুঝতে পারিনি, ঘুমে চোখে জড়িয়ে আসছিল আমার। শঙ্করও ঘুমিয়ে পড়েছে, দেবনাথ হাত থেকে মোবাইল খসে পড়েছে। আমি ঘুমের ঘরে মোবাইলটা বন্ধ করে পাশ ফিরেও শুইলাম। আমার আবার নতুন জায়গায় এলে সহজে ঘুম ধরতে চায় না, তার ওপর বেশ পুরনো বাড়ি ভেবেই কেমন যেন ভয় ভয় লাগছে। কিছুক্ষণ পর মনে হলো টালির চালে কেউ যেন হেঁটে যাচ্ছে। ভাবলাম বেড়াল হবে হয়তো। ঘুমের 12টা বেজে গেছে। কেমন একটা অস্বস্তিতে আর ঘুম আসছিল না। টালির চালে আওয়াজটা যেন আরো বেশি স্পষ্ট হতে লাগলো। না, বেড়াল হতে পারে না নিশ্চিত, তবে কি হনুমান বা বাদর হবে? এমন হাজার প্রশ্ন মনে উকি দিচ্ছে। তারপর আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল। নিশ্চিত মনে আবার পাশ ফিরে শুলাম। কিছুক্ষণ পর বাইরের বারান্দা যেন কেউ পা ঘষে ঘষে পায়চারি করছে। ভয়ে এবার পিলে চমকানোর মতো ব্যাপার। বেশ কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারই মধ্যে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। বাস জার্নিতে ক্লান্তি ছিলাম। কিছুক্ষণ পর শঙ্কর ঘুমের ঘরে চেঁচিয়ে উঠল। আমাদের দুজনেরও ঘুম ভেঙে গেল। দেবনাথ তার পাশেই শুয়েছিল, মাথায় হাত দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে জলের বোতলটা ধরিয়ে দিল। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। এখন রাতে অন্ধকার বাকি আছে ভোর হতে, এখনো কয়েকটা ঘন্টা বাকি। ভারতের একেবারে পশ্চিম এলাকায় আছি আমরা। এখানে সকাল প্রায় 1 ঘন্টা পরে হয়, সেই হিসেবে সূর্য 1 ঘন্টা পরে অস্ত যায়। শঙ্কর বুকে হাত দিয়ে বলল, একটা কালো ছায়া মূর্তি আমার বুকে চেপে বসেছিল, আর নখ দিয়ে বুকের হাত দিয়ে দেখল। মোবাইলের আলো জেলে যা দেখলাম, রীতিমতো কলিজায় হিম হয়ে যাওয়ার মতো ব্যাপার। আর বুক যেন কেউ নখ দিয়ে চিরে দিয়েছে, ঠিক বিড়াল চিরলে যেমন হয়। 3টি সমান্তরাল রক্তাক্ত লাইন। ঘরে খিল দেওয়া আছে, জানলা বন্ধ, বিড়াল ঢুকবার কোনো সম্ভাবনা নেই। দেবনাথ উঠে আলো জ্বেলে দিল, আর ঘুম ধরেনি। তারপর এসব কথা শ্রীনিবাসজিকে বলা হয়নি, কারণ বললে কি ভাববে কে জানে। হয়তো অস্বীকার করবে, বলবে তোমাদের থাকার ইচ্ছে নেই, তাই এসব বাহানা। তখন আমাদের কাজের দরকার ছিল, খুবই ইনকামেরও, তাই কিছু বলতে পারিনি। কাজের সেট করতে আরো 2 দিন টাইম লাগবে, তাই আমরা আজকেও ফ্রি। সেই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমোতে এসেছি কারবার বিচে। আসলে এই বীজটার নাম রবীন্দ্রনাথ টেগোর বীজ। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিল, আর সৈকত দেখে মুক্ত হয়ে কবিতা লিখে ফেলেছিল। আমিও জানতাম না, এত বড় কালো পাথরের ফলকে দেখে বুঝতে পারলাম। আর দেবনাথ শঙ্করকে বললাম সে কথা। তখন বাঙালি হিসেবে সত্যি গর্ববোধ করলাম। সেই কবে এক মহান বাঙালির পদ স্পর্শে ধন্য হয়েছি এই সৈকত। আজও আমরা 3 জন হেঁটে যাচ্ছি সেই বেলভূমি জুড়ে। তারপর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে বসে 3 জন মশগুল হয়ে পড়েছি। যা ঘটল ঘটনাটা এখন ভাবলেই বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। আমরা অটোর ভিতরে বসে আছি, 3 জনে, কার মুখে কোনো কথা নেই। একটা আকস্মিক ভয় যেন ছেয়ে আছে আমাদের মধ্যে। একেবারে ঝাউবনের দিকে ফিরে তাকিয়ে দেখলাম, যেখানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে 2টো চোখ যেন এখনো আমাদের পিছু নেওয়ার জন্য ছুটে আসছে। ভয়ে মুখ ফিরে নিলাম। একটা দীর্ঘ ব্রিজ পেরিয়ে 2টো অল্প উঁচু পাহাড়ের মাঝ দিয়ে প্রায় মিনিট 15 পর আমরা পৌঁছালাম সদাশিবগড়। অটোওয়ালা মেন রোডে নামিয়ে চলে গেল। রাত অনেক হয়েছে, কিন্তু খাবো কি? অবশ্য যেই থেকে এসেছি হোটেলেই যাচ্ছি। বাসায় যাওয়ার আগেই মেন রোডের সামনে যে ধাবাটা আছে সেখানে ঢুকে মাছ ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, এখানে বাঙালিদের মতো মাছ ভাতটাই প্রায় সবার প্রিয়, তাই পেয়েও গেলাম। যদিও বাঙালিদের মতো রান্না না হলেও খেতে অসুবিধা হলো না। খাওয়ার দাওয়া হয়ে গেল, আমরা হাঁটা দিলাম। তখন প্রায় রাত 10টা। তখন অনেকগুলো
দোকানদানি খোলা আছে। একটা ছোট চার্চ পেরিয়ে এলাম। দেবনাথ বলল, চার্চের সামনে ভূত কিছু করতে পারে না। এইসব ফালতু কথা বলে শঙ্কর থামিয়ে দিল। বাজারটা পেরিয়ে সরু রাস্তা ধরলাম। রাস্তাটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারে কে না ভয় পায়। বেশ গা ছমছম করছে। কাছে দূরে বাড়িগুলো থেকে টিমটিম আলো জ্বলতে শুরু দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি না মনে হলো কেউ আমাদের সাথে সাথে হাঁটছে। তার পায়ের ঘসর ঘসর আওয়াজ কানে আসতেই ভয়ে সারা শরীর কেঁপে উঠল। সম্ভবত ওরাও টের পেয়েছে সে ব্যাপার। দেবনাথ বলল, চুপ, প্রায় চলে এসেছি বাসায়। একটু সাহস এলো প্রাণী। তখনও শ্রীনিবাসজিরা জেগেছিল। আমাদের খাওয়ার কথা জিজ্ঞেস করতেই বললাম, খেয়ে এসেছি। সেদিন রাত তিনজনে স্থির করলাম, কাল চলে যাব। দরকার নেই কাজের, একটু ভালো ইনকাম করতে চেয়ে শেষে এইভাবে ভয়ে ভয়ে থাকার কোনো মানে হয় না। ভয়ে ভয়ে তিনজনেই আছি। ভাবলাম আলো জ্বালিয়ে ঘুমাবো আজ, কিন্তু শঙ্করের আবার আলো জ্বললে ঘুম আসে না। দেবনাথ শঙ্করের ওপর একটু বিরক্ত হয়ে বলল, আজ তাহলে জেগেই কাটাবো, দেখি কোন ভূত। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। শঙ্কর আবার মাঝরাতে চেঁচিয়ে উঠল। যথারীতি আমাদেরও ঘুম ভেঙে গেল। আলো জ্বালাতেই একটা কালো ছায়া যেন দরজা ভেদ করে পালিয়ে গেল। সেই একই ব্যাপার, শঙ্করের বুকে আবার 3টে আঁচড়ের দাগ। খুব হাঁপাচ্ছে শঙ্কর। দেবনাথ জল দিল, প্রায় কেঁদে ফেলার মতো করে। শঙ্কর বলল, কখন একবার সকালটা হবে, কি ভুলটা যে করেছি এখানে এসে। তারপর বাকি রাতটুকু জেগেই কাটালাম। সকালে তাদের মোবাইলটা প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখা গেল বারান্দার এক কোণে পড়ে আছে। বেশ রহস্যজনক ব্যাপার। দেবনাথ বলল, তুই ভুল করে এখানে রেখেছিস হয়তো। যাই হোক, সকালে শ্রীনিবাসজির সাথে কথা হলো, আমরা চলে যাব, আর থাকতে চাই না। সব ভুতুরে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলো শঙ্কর। তার বুক খুলে দেখালো সেই চেরা দাগ। সব বুঝি শ্রীনিবাসজি বলল, ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। বেশ 10টা নাগাদ একটা বাস আছে হুবলি যাওয়ার, তারপর আবার 5টা নাগাদ। হুবলিতে আমাদের আত্মীয় পরিজন, চেনা জানা লোকজন আছে। এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়, তাই বিকেল 5টার সময় বেরোবো ঠিক করলাম। হাতে এখনো অগাধ টাইম, তাই আশেপাশটা একটু ঘুরে দেখলাম। ভাবলাম ঘরে তো বিলকুল থাকতে ইচ্ছা করছে না। বেরিয়ে পড়লাম, তবে বেশি দূর যেতে সাহস হলো না। এমনিতেই এই 2 দিনে যা ঘটেছে ভাবলে এখনো গায়ে কাটা দেয়। তাই মার্কেটের আশেপাশে ঘুরতে থাকলাম কিছুটা সময় কাটানোর মতো। এলাকাটা বালি মাটি আর ঘন ঘন কাজু বাগানে ভর্তি। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল। আবার সেই মেন রোডের ধারে সেই ধাবাতে ভাত খেয়ে নিলাম। তখন প্রায় দুপুর 1টা হবে। বাসায় ফিরে কাউকে দেখতে পেলাম না। সম্ভবত শ্রীনিবাসজিরা কোথাও গেছে সবাই মিলে। আমরা আর ওপরে উঠলাম না, বাড়ির সামনে ঘোরাঘুরি কি মন গেল। শঙ্কর বলল, চল পেছনের দিকটা একটু ঘুরে আসি। দেবনাথ বাধা দিয়ে বলল, কি আছে পেছনে? কিছু নেই, শুধু ঝোপঝাড়ের মধ্যে কি করবি? তবুও হাতে এখনো ঘন্টা 2-2.5 আছে। এসে দেখলাম পেছনে কয়েকটা আম গাছ আর কয়েকটা কাজু গাছ শুকনো ঘাসে ভরে আছে। মনে হচ্ছে বহুদিন কোনো যত্ন নেই বাগানটার। একটা কুয়োও আছে দেখলাম, তবে বহুদিন সেটি ব্যবহার হয়নি। জল নিশ্চিত খারাপ হয়ে যাবে। এই নির্জন দুপুরে গা ছমছমে পরিবেশ, তবুও কৌতূহল মন সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেলাম। উকি দিয়ে দেখলাম কয়েকটা মাগুর মাছ আর কয়েকটা ছোট সাইজের কচ্ছপ ফুটছে। বুঝলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্য জিওল মাছ ছেড়ে রাখা হয়েছে, যাতে অতি গ্রীষ্মের সময় জলের অভাব হলে এই কুয়োয় জল ব্যবহার করতে পারে। আমরা প্রায় ঝুঁকেই দেখেছিলাম। দেবনাথ বলল, কচ্ছপের গায়ে ছোট ছোট লোম গজিয়েছে। আমি বললাম, আরে লোম নয়, শ্যাওলা জমেছে। মানে বহুদিন জলে বাস করার ফল। এমন সময় শঙ্করের মোবাইল রিং টোন বেজে উঠল।
আর ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর অতল জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনে একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠলাম। এমনিতেই দুদিন ভয়টা আবার জেগে উঠল। সেটা দিনের আলোর সাথে কেটে গিয়েছিল। দিনের আলোতেও যে ভৌতিক কাণ্ড ঘটতে পারে তা আমাদের ধারণার বাইরে। পরিষ্কার দেখে পেয়েছি কালোর মতো ছায়া একটা অবিকল মানুষের মতো হলেও সেটা যে অপার্থিব কিছু বুঝতে দেরি হল না। দেবরাত বোধহয় একটু বেশি ভয় পেয়েছে। সাবধান করতে করতে পালিয়ে এলো সেখান থেকে। শঙ্কর মোবাইলের মায়ায় হাঁসফাঁস করছে, একবার উকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারপর এগিয়ে গিয়ে কুয়োর জলের দিকে একবার তাকালাম। দেখি একটা মানুষের সব ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছিল পচে গেছে, কিন্তু তার মুখটা ছিল অসম্ভব কালো। আর হঠাৎ করেই চোখ মেলেই তাকালো আমাদের দিকে। সে চোখ মানুষের মতো নয়, রক্তাক্ত লাল। ভয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেয়ে গেল। সারা শরীর আসর হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চোখের পাতা ফেলতে পারছিলাম না। নড়বড়ের মতো কোনো ক্ষমতা ছিল না আমার। পা যেন মাটির ভিতর গেড়ে গেছে। কিছুক্ষণ পর দেবনাথ এসে আমাদেরকে সেখান থেকে টেনে নিয়ে গেল। আমরা আর শ্রীনিবাসজির অপেক্ষা না করেই বেরিয়ে পড়লাম। মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখি শ্রীনিবাসজি একটি পুরনো অ্যাম্বাসেডর নিয়ে এসে দাঁড়ালো। আমাদেরকে উঠতে বলল, কারবার মেন বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে বলে। তিনজনে উঠে বসলাম। আজ দুপুরে ঘটনাটা বলতেই শ্রীনিবাসজি বলল, এই কিছুদিন হলো ঘরটা সে কিনেছে, আর আসল বাড়ি তার গোয়ার মাডগাঁওয়ে। ভেবেছিল এমন শান্তিপূর্ণ এলাকায় এসে ছোটখাটো একটা ব্যবসা করে সেটেল হয়ে যাবে। আর হলো না। এখানে এসে বেশ ভালোই ছিল, কিন্তু ওই কয়েকদিন তার স্ত্রী এমন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করছে। ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এইভাবে থাকা সম্ভব নয়। কখন কি হয় কে বলতে পারে। পাশাপাশি লোকের মুখে সে শুনেছে আগে এই বাড়িতে যে থাকতো তার এক ছেলে নতুন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে ভদ্রলোক মোবাইল কিনে না দেওয়ায় বাড়ির পেছনে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। হতে পারে তার আত্মা এভাবে ঘোরাফেরা করে, তাই শ্রীনিবাসজিরও স্থির করেছে গোয়ায় ফিরে যাবে। আমাদের নিঃশ্বাস তখন ঘন হয়ে পড়েছে। উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমাদের বাস খাদের কিনারায় চলে ছুটছে। আমি জানলার দিকে সবুজ জঙ্গল আর ধোঁয়াশাময় নীলাভ পাহাড়ের দিকে তাকিয়ে আছি। দেবনাথের মুখে নিশ্চিত ভাব ফুটে উঠেছে, আর শঙ্করের চোখে মুখে তখনও মোবাইল হারানোর শোক। ঘটনাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে nisirath05@gmail.com ঘটনা লিখে পাঠান। ধন্যবাদ।